আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে হামের কারণে প্রায় ৭৩৫ জন শিশু মারা গেছে এবং ১,৫,০০০ শিশু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তারা ইতিমধ্যে চিকিৎসাও পেয়েছে। এই হাম হচ্ছে এখন বর্তমানে ন্যাশনাল ক্রাইসিস হেলথ ডিজাস্টার। এই ডিজাস্টারের ফলে আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন যে পিতা তার সন্তান হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে। তাদের আর্তনাদ, চিৎকার, বেদনা এটা আসলে কোনোভাবেই রাষ্ট্র এই দায় এড়িয়ে যেতে পারে না। এই ন্যাশনাল ডিজাস্টারটা হঠাৎ করে আসেনি। আপনি ইতিমধ্যেই জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পাশাপাশি ইউনিসেফ, তখন তৎকালীন সরকার যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের ইউনিসেফ, তাকে অ্যালার্ট করা হয়েছিল, বলা হয়েছিল যে আপনি এই প্রক্রিউটমেন্টটা ডিলে করেন না, কন্টিনিউশন ধারাবাহিকতা এটা অব্যাহত থাকুক, ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো অব্যাহত থাকুক। সেই সময় এই প্রক্রিউটমেন্টের প্রসেসটাকে স্টপ করে দিয়ে আজকে এই ন্যাশনাল ক্রাইসিসটা, যারা এই যে পিতামাতারা যে শিশু সন্তান হারা হচ্ছে এই ডিজাস্টারের জন্য দায়ী। আজকে আপনারা জানেন যে গতকালকে সুপ্রিম কোর্টে আইনজীবী সহকারী সমিতির একজন নিয়মিত সদস্য আমাদের শাকিল তার শিশু সন্তানকে হারিয়েছে হামের কারণে। সে বিশ্বাস করে সেই সময় যদি সরকার যদি সঠিক সময়ে তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট সঠিক সময়ে যদি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কন্টিনিউশন করতো, চালু রাখতো, অব্যাহত থাকতো, তাহলে তার শিশু সন্তান হামের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত হয়ে মারা যেত না, তার শিশু সন্তান আজকে বেঁচে থাকতো। সেই এই বিশ্বাস থেকে, এই কষ্ট থেকে আজকে গতকালকে আমাদের হাইকোর্টে আমাদের মাধ্যমে এক বিচারের প্রত্যাশা নিয়ে এসেছে। সে তার বিশ্বাস এই যে গভর্নমেন্টের সেই সময় গভর্নমেন্টের যে এই নেগলিজেন্সটার কারণে তার সন্তান মারা গেছে এবং এই নেগলিজেন্সের একটা প্রপার ইনভেস্টিগেশন হয়ে এদেরকে আর্থিক শাস্তির আওতায় আনা সম্ভব। সুতরাং তার এই বিশ্বাস থেকে সেই ইউনিসেফকে বিবাদী করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যেমন হচ্ছে আপনি জানেন যে হেলথ মিনিস্ট্রি সার্ভিস ডিভিশনের ডিজি সাহেব, ডিজি মহোদয়, ডিসি মহোদয় এবং হচ্ছে এনজিও ব্যুরো, পাশাপাশি ইউনিসেফ, তাদের একটা কালেকটিভ দায়িত্ব আছে যে এই ক্ষতিপূরণটা আদায় করে দেওয়া। এবং সরকারের যে কনসার্ন অথরিটির কথা আমি বললাম, তারা থার্ড পার্টি অর্থাৎ ইউনিসেফ থেকে তার যে নেগলিজেন্সের কারণে এই হতাহতের ঘটনা ঘটছে, আজ পর্যন্ত মারা যাচ্ছে। আপনারা দেখবেন যে টিভির স্ক্রোলে দেখা যাচ্ছে যে হামে এতজন শিশু মারা যাচ্ছে। এই যে নেগলিজেন্স, এই নেগলিজেন্সের পানিশমেন্টের বাইরে এইভাবে চলতে যাওয়া যাবে না। এই ভিকটিম আজকে চলে আসছে আপনাদের কাছে, কিছুক্ষণের মধ্যেই ও বলবে ওর বক্তব্য। সে বিশ্বাস করে এই যে 1 কোটি টাকা ক্ষতিপূরণ ইউনিসেফের কাছ থেকে সরকার আদায় করে দিবে, তাৎক্ষণিকভাবে 5 লক্ষ টাকা আদায়ের একটা প্রার্থনা করেছে। পাশাপাশি একটা ইনকোয়ারি চাচ্ছে যে এই নেগলিজেন্সের সাথে কে বা কারা জড়িত, এবং তৎসময়ে এইটা একটা প্রতিবেদন আকারে কোর্টে দাখিল করার জন্য এই ডাইরেকশন চাচ্ছে। এই সমস্ত বিষয়, ঘটনার ফ্যাক্টগুলোকে আমরা মহামান্য হাইকোর্টে মিস্টার জাস্টিস রাজিকাল জলি স্যারের কোর্টে আমরা তুলে ধরবো এবং আগামী সপ্তাহে এই মামলা হিয়ারিং হতে যাচ্ছে। ভুক্তভোগী আপনাদের সামনে কিছু বলবে, যিনি এই রিট পিটিশনটা দায়ের করেছেন। 2020 সালের পর থেকে আর ক্যাম্পেইন পরিচালিত হয়নি। আওয়ামী লীগ ক্ষমতা ছিল সেই সময়, জি, এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে একটা হিউজ পরিমাণ মানুষ বা শিশুরা টিকা নিতে পারেনি, এবং তখন ইপিআই ক্যাম্পেইন তো ইউনিট সরকার আমল পরিচালিত ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার আমল কিন্তু এগুলি পরিচালিত ছিল, কোনো ক্যাম্পেইন হয়নি। তাহলে আওয়ামী লীগের কাউকে বা ওই সময় সরকার প্রধানকে কেন এখানে আসামি করা হচ্ছে না? আপনারা শুধু তত্ত্বাবধায়ক, এর আগে এরকম আর 5 থেকে 6টা দিক হয়েছে, সব জায়গায় শুধু ইউনিট সরকারকে কি বলা হচ্ছে, কেন ওই তাদেরকে আসামি করা হচ্ছে না আওয়ামী লীগ আমলে? যারা আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। যারা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের সাথে জড়িত ছিল, কনসার্ন অথরিটি ছিল ইউনিসেফ নিজেই বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনিসেফ ইজ হিমসেলফ ইজ লায়েবল টু ডিলে দি প্রক্রিউটমেন্ট প্রসেস। সুতরাং এটা হচ্ছে অন রেকর্ড। আর এই বিষয়টা যদি সত্যি হয়েও থাকে, এটাও আমরা তদন্তের মধ্যে যাচ্ছি যে এই নেগলিজেন্স কে বা কারা করেছে, কাদের দ্বারা এই নেগলিজেন্স হয়েছে, সমস্ত কিছু প্রতিবেদন আকারে চলে আসবে এবং কোর্টে দাখিল করবে। এই সমস্ত কিছুই এটাই আসলে তদন্ত হয়ে আসা উচিত। তবে এটার যদি রিফ্লেকশন দেখতাম, যদি ওই ইন্টারিম গভর্নমেন্টে হামে মারা যেত, এই যে 2020 সাল থেকে যদি নেগলিজেন্স হইতো হাম প্রক্রিউটমেন্টের প্রসেসে, ভ্যাকসিনেশনের প্রসেসে, তাহলে 2024 সালে শিশু মারা যায়নি কেন হামে? এটা ফ্যাক্ট। এগুলো নিয়ে আমরা আসলে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে কনসার্ন অথরিটি তদন্ত করে এটা প্রতিবেদন দাখিল করুন। যদি আপনার কথা তাই হইতো, তাহলে 2024 সালে হামে মারা যাওয়ার কথা ছিল। এরই কোশ্চেন।
বললাম যে একটা তো দীর্ঘ সময় টিকা থাকতে থেকে এটা হয়েছে যে দীর্ঘ সময় যারা দায়ী তাদের এই এই আপনি আপনি স্টাডি করে দেখবেন ভ্যাকসিনেশনের যে ডিউরেশনটা, এটা দীর্ঘ সময় বলতে এটা 2 থেকে 4 ইয়ার্সের ল্যাপসের কারণে এগুলো হয়ে থাকে। এস স্ট্র্যাটেজি আপনারা এটা স্টাডি করে পেয়ে যাবেন এবং এটা তদন্তও বের হয়ে আসবে। ভিকটিমের বক্তব্য দেব। ও হচ্ছে যেই সন্তানটা হারিয়েছে ওই সন্তানের পিতা, আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির একজন সদস্য। ও একটি ন্যায্য দাবি নিয়ে, লেজিটিমেট ক্লেম নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আমি ওর পক্ষে আইনজীবী। আমার নাম মোহাম্মদ শাকিল, আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির নিয়মিত সদস্য। আমার বাচ্চাটা হামে আক্রান্ত হওয়ার আগে আমি বরিশাল জালকাঠি সদর হসপিটালে পাঠিয়েছিলাম টিকা দেওয়ার জন্য, যে হামের চারিদিকে গুঞ্জন শুনতেছি বাচ্চাটাকে টিকা দেওয়া হোক। তখন বরিশালে টিকা পাইনি। তারপরে জালকাঠিতে টিকা না পাওয়ার পরে আমরা বরিশাল সদর হসপিটালে যাই। বরিশাল সদর হসপিটালেও তখন টিকা দেওয়া হয়নি, বলতেছে আপনার এলাকায় দিবে এলাকায়। পরবর্তীতে তার ঠিক 15 থেকে 20 দিন পর আমার বাচ্চার শরীরে ছোট ছোট লাল লাল কি দেখতে পাই, বাচ্চার গায়ে জ্বর, জ্বর থামছে না। তো নানান ডাক্তার দেখানো হয়, ডাক্তার দেখানোর পর এক পর্যায়ে গিয়ে এগুলা বন্ধ হয়ে যায়, আমরা ভাবি যে ঠিক হয়ে গেছে। তার ঠিক 10-15 দিন পর বাচ্চা আবার জ্বরে আক্রান্ত হয়, যতই ওষুধ খাওয়ানো হচ্ছে জ্বর ততই বাড়তেছে, জ্বর আর কমতেছে না। পরে এক পর্যায়ে গিয়া বরিশালে এক ডাক্তার দেখানো হলো, ডাক্তার শেরেবাংলা ভর্তি দিল। ভর্তি দেওয়ার পরে বাচ্চার জ্বর এত পরিমাণে হয়ে গেছে, খিচুনি উঠে গেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল বলতেছে আমরা পারতেছি না, ঢাকা মেডিকেলকে রেফার করে তারা রিলিজ দিয়ে দিল। আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স ঠিক করে অক্সিজেন মাস্ক লাগাইয়া ঢাকা নিয়ে আসি, এবং ঢাকা মেডিকেলে একদিন রাখার পরে আমি ওখানে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার ফলে ওখানে ওরা বলতেছে আইসিইউ লাগবে, আইসিইউ তারা দিতে পারতেছিল না, দেয় নাই, এবং বাচ্চার অবস্থা ভালো না। পরবর্তীতে সারাদিন থাকার পরে বিকালবেলা যখন দেখছি যে আমার বাচ্চার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, পরে আমি উপায় না পেয়ে অনেক ঋণ অনেক করে আমি একটা আইসিইউ ম্যানেজ করি শ্যামলী বেবি কেয়ার হাসপাতাল। ওখানে আইসিইউতে পরে আমি ভর্তি করি। ভর্তি করার পরে তারা বলতেছে যে বাচ্চার অবস্থা কন্ডিশন খারাপ, আরো খারাপ হতে পারে, লাইফ সাপোর্টে দিয়ে দেয়। পরে লাইফ সাপোর্টে 2 দিন থাকার পরে একটু ভালোর দিকে আসে, পরে আইসিইউতে রাখা হয়। পরে হঠাৎ করে বাচ্চার অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ার পরে ওখানে আবার লাইফ সাপোর্টে দেওয়া হয়, এবং আমার বাচ্চা 26শে মে সকাল 9টা 20 মিনিটে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে এবং সেখানে আমার বউ স্ট্রোক করে পড়ে যায়, এবং আমার শাশুড়ি পাগল হয়ে যায়, সবাই চারিদিকে ছুটাছুটি করতে থাকে। আমার এবং আমার পরিবারের প্রথম সন্তান ছিল এটা। এর জন্য আমি করছি ভুক্তভোগী হিসাবে, কারণ এই হামটা তখন যদি সরকার সঠিক পদক্ষেপ নিত, বাচ্চাদেরকে সঠিকভাবে দিত, তাহলে এইভাবে ছড়াইতো না, আর আমার বাচ্চাটা এইভাবে আমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতো না। আমাদের একমাত্র সম্বল ছিল এটাই, আমার বাচ্চা। 7 মাস 4 দিন বয়সে মারা গেছে আমার বাচ্চাটা। আমার বাচ্চাকে টিকা দেওয়া হয়নি, তখন আমরা টিকা দেওয়ার জন্য আমি জালকাঠি সদর হসপিটালে পাঠাইছিলাম, সেখানে টিকা দেয়নি। গিয়েছিলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল হসপিটালে, সেখান থেকেও টিকা দেয়নি, বলতেছে আপনার এলাকায় গিয়ে দিবে, কিন্তু আর টিকা দেওয়া হয়নি। তার কিছুদিন পরে আমার বাচ্চা আক্রান্ত হয়। গিয়েছিল কিন্তু দেয়নি। আপনার আপনার এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, এটাই তো তদন্ত বের হবে। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এটা তো সাবসিকুয়েন্ট পদক্ষেপ, এটা হচ্ছে এই গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু আপনি তো আর্লিয়ার গভর্নমেন্টের নেগলিজেন্সটা তো আপনি ডিনাই করতে পারেন না। ওইটা আপনি ইতিমধ্যেই আপনারা জানেন যে থার্ড পার্টি কেউ যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব থাকে, সে যদি দায়িত্ব থেকে চলে যায় পূর্বের দায়িত্বের অবহেলার কারণে, তার বিরুদ্ধে ইনিশিয়েটিভ আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এবং বিধান আছে। সংবিধান আর্টিকেল, সুপ্রিম কোর্ট তাই বলে। এটা রাইট টু লাইফ, রাইট টু অ্যাক্সেস, প্রপার ট্রিটমেন্ট, এটা তো সাংবিধানিক অধিকার। ও তো ওর একদম বেসিক ক্লেমটা নিয়ে হাইকোর্টের কাছে আছে। আমরা আশা করবো এই মামলায় প্রকৃত রেমিডি পাবে। ধন্যবাদ সবাইকে।